আজকে এই ভিডিওটাতে কথা বলবো কিছু সমস্যা নিয়ে। প্রথম সমস্যা, নোটস। কোন নোটসটা তোমার জন্য ভালো, কোন নোটসটা পড়ে তুমি বুঝতে পারবে, কোন নোটসটা এসএলএসটির জন্য পড়তে হবে। আমি জানি এই উত্তরগুলো এখনও তোমার কাছে স্বচ্ছ নয়। প্রথম, তুমি যখন এমএসসি করেছো, তুমি যখন অনার্স পড়েছো, তখন কিন্তু তুমি বাংলায় পড়োনি। তুমি ইংরেজিতে নোটস পড়েছো, ইংরাজি বই পড়েছো, হতে পারে ফরেন রাইটার বা হতে পারে ইন্ডিয়ান রাইটার, কিন্তু পড়েছো তুমি ইংরাজি বই। এরপর বহু বছর চলে গেছে, তুমি ভুলে গেছো ইংরাজি। এখন বাংলায় একটা বই পেলে, বাংলা একটা নোটস পেলে তুমি অনেক বেশি স্বস্তি পাবে, পড়তে পারবে। প্যারালালি বাংলায় ভালো বই নেই, বাংলায় খুব একটা ভালো নোটস হয় না। হ্যাঁ, হতে পারে কিছু কোচিং সেন্টার তারা দাবি করছেন যে তারা ওয়ান লাইনার নোটস দিয়ে, খুব শর্ট নোটস দিয়ে, খুব কম দামি নোটস দিয়ে তোমাদেরকে এসএলএসটি পাস করাবেন। কিন্তু যারা অনার্স করেছো, পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, তারা এটুকু জানো যে তোমাদের অনার্সের, শুধু অনার্সের সিলেবাসটাই যদি ধরি, সেটা এতটা হিউজ, সেখান থেকে কোনো শর্ট নোটস বানানো সম্ভব নয়। তো যারা বুঝে গেছো তারা বুঝে গেছো, যারা এখনও এটার মধ্যে রয়েছো তারা খুব তাড়াতাড়ি বোঝার চেষ্টা করো। এবার কথা হলো, আমাদের হাতে যে সময়টা আছে তাতে করে কতটা আমরা ওই মোটা নোটস, ওই মোটা বই, ওই কন্টেন্ট পড়ে বুঝতে পারবো। তার জন্য আমি চেষ্টা করছি সব থেকে শর্ট, যতটা শর্ট করা যায়, সব থেকে শর্ট না, যতটা শর্ট করা যায়, বা নোটসের মধ্যে হাইলাইট করে সেটাকে ছোট করার। এক নম্বর গেল। দ্বিতীয়ত হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এটা নিয়ে অনেকের অনেক প্রবলেম আছে। কেউ বলছে স্যার আমার বাংলাতেই সব নোটস চাই, কেউ বলছে স্যার আমার ইংরেজিতে চাই, কারণ আমি ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা করেছি, আমি ইংরেজি মাধ্যমের জন্যই অ্যাপ্লাই করতে চাইছি বা পরীক্ষা দিতে চাইছি। কেউ বলছে স্যার ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, বাংলা ইংলিশ যাই হোক আমার চর্চা আছে, কিন্তু এই সংখ্যাটা খুব কম। দেখো, আমি বলি কি, আমি তোমাদেরকে সব নোটস প্রোভাইড করবো। এরম না যে তুমি বাংলা চাইছো মানে তোমাকে শুধু বাংলা নোটসই প্রোভাইড করবো, আমি তোমাকে ইংরেজিটাও প্রোভাইড করবো। বা শুধু ইংরেজি চাইছো মানে তাকে যে ইংরেজি দিচ্ছি তা না, তোমাকে বাংলা নোটসও প্রোভাইড করব। মিনিমাম বাংলা পড়তে লিখতে জানতে পারলে তবেই কিন্তু মানে তুমি পড়াতে যেতে পারবে। ইংরেজি মাধ্যম মানে এই নয় তো যে তুমি বাংলা একেবারেই পড়তে জানো না। তোমার সমস্যা হবে কোথায়? টার্মে সমস্যা হবে। তুমি ফটোসিনথেসিস জানো, আর একজন যে বাংলাতে পড়াশোনা করেছে সে সালোক সংশ্লেষ জানে। ডিফারেন্স এটুকুই, বাকি ডিফারেন্স নেই কিন্তু কিছু। তো এটা আমার মনে হয় না খুব মেজর কোনো ইস্যু। দ্বিতীয়ত, আমি সবাইকে যে জিনিসটা বলেছি, যারা তোমরা কল করেছো তাদেরকে আমি বলেছি যে তোমরা যদি কোনো নোটস মনে হয় যে এর থেকে বেটার নোটস হলে ভালো হয়, তাহলে আমাকে বলবে, আমি সেরকম নোটস অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করব। সময়টা খুব কম, সেজন্য আমাকে একটু সময় দিতে হবে। আমি আস্তে আস্তে করে গোছাচ্ছি। এই সপ্তাহে আমি নোটস দেওয়া শুরু করছি। তো এটা হয়ে গেল। এবার হচ্ছে অনেকেরই একটা, দেখো তোমরা তো কোয়ারি অনেকেই পাঠাও, স্যার কবে কবে ক্লাস, ক্লাসের ডিউরেশন কতক্ষণ। আচ্ছা, আমি এখন যদি তোমাকে 6 ঘন্টা পড়াই, ঠিক আছে, আমি এখানে বকে যাব, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তুমি কি 6 ঘন্টা পারবে? প্রথমত ভাবো, তুমি এখন আর সেই স্টুডেন্টই নও, 11-12 পড়া, কলেজে পড়া স্টুডেন্ট নও, ম্যাক্সিমাম ওয়ার্কিং, তাই না? একটা তো বয়স হয়ে গেছে, ম্যাক্সিমাম হচ্ছে ওয়ার্কিং। তোমার কি এখন ব্রেনের সেই ক্যাপাসিটি আছে যে আমি অনলাইন ক্লাস টানা 4 ঘন্টা করব, 3 ঘন্টা করব? পারবে? আমি বলছি আধ ঘন্টা পর থেকে আর পারবে না। তোমার বয়সের একটা ব্রেনের ক্যাপাসিটি, আমরা তো সবাই বায়োলজি পড়েছি, আমরা সাইকোলজিটাও বুঝি বায়োলজির সাথে সাথে। তো তোমার ব্রেনের ক্যাপাসিটি কিন্তু কমছে, তুমি এতক্ষণ ধৈর্য ধরতে পারছো না যে এতক্ষণ ধরে কি পড়বো। আবার কেউ কেউ কম্পিটিটিভ পড়ছে, খুব কষ্ট করে পড়ছে, কিন্তু তোমার এখন হিসেব মতো 2 ঘন্টার একটা ক্লাস তোমার কাছে একটা হেপটিক শিডিউল। ঠিক আছে, ক্লাস করলে দেখবে, বুঝতে পারবে।
এই 2 ঘন্টা তো গল্প গোছা হবে না, পড়াশোনার মধ্যেই চলে যাবে 2 ঘন্টা। যাই হোক, তো আমি আমার দিক থেকে একটা কথা বলি যে কতটা পড়াতে হয়, কতক্ষণ পড়াতে হয় সেটা জানি বলেই আমি পড়াতে পারি। হ্যাঁ জানি একটু শুনতে কড়া লাগলো, কিন্তু ব্যাপারটা এটাই, তুমিও টিচার হবে বা তুমিও টিচার। এখন একজন টিচার বুঝতে পারেন তার কতক্ষণ সময় দিতে হবে সেই টপিকটায়। তো এই সময়টা কোনো ফিক্সড নয়, কখনোই ফিক্স থাকে না, কখনো একটু কম কখনো একটু বেশি থাকে। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে ক্লাস আর রেকর্ডিং ক্লাস নিয়ে একটা কনফিউশন হয়েছে। যারা লাইভ ক্লাস করছো তারা কিন্তু রেকর্ডিং পেয়ে যাচ্ছ, সাথে সাথেই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তো কেউ ক্লাস মিস করে গেছো, কেউ এখনো অ্যাডমিশন নাওনি, ভাবছো যে অ্যাডমিশন নেবো, পুরোনো ক্লাসগুলো পাবো কিনা। পাবে, যেদিন পরীক্ষা দিতে যাবে সেদিনও পাবে। তোমাদের প্যানেল তৈরি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। ডিসেম্বরের মধ্যে প্রগ্রেস কমপ্লিট হয়ে যাবে। কেস হয়েছে, তার জন্য তোমরাও অপেক্ষা করে আছো, আমরাও অপেক্ষা করে আছি যারা টিচাররা আছি, যে কি হতে চলেছে, কি আমরা জানতে পারবো। যাই জানি তার একটা সলিউশন তৈরি হবে, ঠিক আছে? কারণ ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট করতে বলে দিয়েছে, কিচ্ছু করার নেই। এটা রাজ্য সরকারের হাতে পুরোপুরি হয়তো নেই যে সে বিভিন্নভাবে ডিলে করবে, সম্ভব নয়, ঠিক আছে? তাকে নিতেই হবে পরীক্ষা, রিক্রুটমেন্ট করতেই হবে। তো সেটার জন্য আমার মনে হয় সময়টা নষ্ট না করে সঠিক ডিসিশন নাও। যে সমস্ত টিচারের কাছে তুমি পড়বে ভাবছো, আমার কাছে নাও পড়তে পারো, তুমি অন্য কোনো টিচারের কাছে পড়তে পারো। আমি তোমাকে এটুকু সাহায্য করতে পারি যে শিক্ষক শিক্ষিকা নির্বাচন কি করে করবে, মানে তোমার জন্য পারফেক্ট টিচার কে এটা তুমি কি করে বুঝবে। প্রথমত তার একটা বড় অভিজ্ঞতা থাকতে হবে, অনেক বছর পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? কম্পিটিটিভ পড়াচ্ছেন। কি লেভেলের? ইউজি পিজি লেভেলের। আইদার তিনি নেট সেট পড়ান, অথবা তিনি এসএলএসটির জন্য প্রিপারেশন দেন, অথবা তিনি ডাব্লিউবিসিএস এর যে মেন্স পেপার আছে সেটার জন্য প্রিপারেশন দেন। এইভাবে তুমি প্রথম শিক্ষক নির্বাচন করো। হঠাৎ করে দেখবে কোনো একটি ইনস্টিটিউট সে বলছে এসএলএসটি পড়ানো হচ্ছে আমার এখানে, স্বাভাবিক, সেটা একটা ইনস্টিটিউট, আমিও যেরকম একটি ইনস্টিটিউট চালাচ্ছি, তো আমিও বলবো হ্যাঁ আমিও পড়াচ্ছি, ঠিক আছে? কিন্তু তোমাকে প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে সেই যিনি টিচার পড়াচ্ছেন তার মানে তিনি যোগ্য কিনা। না, তুমি তো তাকে জিজ্ঞেস করতে পারবে না যে স্যার আপনি কি যোগ্য, আপনি কি এটা পড়াতে পারবেন, এটা উচিত না, তুমি বলতেই পারবে না। তাহলে তুমি বুঝবে কি করে? সেই টিচারের সঙ্গে তোমার কথা বলতে হবে যে স্যার এর আগে আপনি কতগুলো এসএলএসটি ব্যাচ পড়িয়েছেন, স্যার আপনি আর কি কি পড়ান। আমরা তো কথা বলতে পারি, কথা বলা শিখেছি আমরা, তো আমরা অনেক কিছু জানতে পারি চেষ্টা করলে। আমি যেরকম বিগত 3টে এসএলএসটি ব্যাচ পড়িয়েছি, যার মধ্যে 2টো অফলাইন, একটি অনলাইন, একটি মাদ্রাসা ব্যাচ। আমার যারা স্টুডেন্ট রয়েছে তারা মাদ্রাসা কোয়ালিফাইও করেছে, এমন স্টুডেন্ট আছে অবশ্যই, এবং গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন পড়ানোর অভিজ্ঞতাও আমার রয়েছে। তো সেই সূত্রে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দেখো, দেখতে পাবে এর আগেও এসএলএসটির ব্যাচের বেশ কিছু ভিডিও, আনকাট ভিডিও, হয়তো পুরো গোটা ক্লাস দিয়েছিলাম, এখন তো পুরো প্লে লিস্ট ধরে দিয়েছি। হ্যাঁ, প্লে লিস্টের কথা বলতে মনে পড়লো, অনেকে এটাও জিজ্ঞেস করছো বা করছেন যে স্যার আমরা একটা ডেমো ক্লাস চাই। খুব স্বাভাবিক ব্যাপার, একজন স্টুডেন্ট যখন পড়বে এবং টাকা দিয়ে পড়বে, শুধু তাই নয়, সেই পরীক্ষাটা হয়তো একবারই দিতে পারবে, এটা জেনে পড়বে, তখন তার উচিত যে হ্যাঁ আমি একবার স্যার কেমন পড়ান বা ম্যাম কেমন যদি পড়ান, যারা থাকেন পড়াচ্ছেন সেই স্টাফরা কেমন পড়াচ্ছেন সেটা আমি একটু দেখতে চাই। এখন অ্যাপ্লিকেশানে কোনো ডেমোর জায়গা নেই। আগে ছিল গুগল মিট, সেটা অন্য ব্যাপার ছিল, আমরা এখন টিচমিন্ট অ্যাপ্লিকেশানে পড়াচ্ছি, তো সেখানে কিন্তু কোনো ডেমোর জায়গা নেই, যার জন্য আমি কোনো ডেমো দিতে পারছি না। তার পরিবর্তে আমি কিন্তু ডেমোর থেকে বড় একটা জিনিস দিয়ে রেখেছি, সেটা হচ্ছে আমার পেইড ব্যাচের যে প্লেলিস্ট আছে, একদম বেস্ট ভিডিও, যেগুলো বেস্ট ক্লাস হয়েছিল, ক্লাস রেকর্ডিং, গোটা ক্লাসের রেকর্ডিং সেটা দেওয়া আছে। এরপর আর ডেমো কি চাই?
এরপর ডেমো মানে হয়তো স্যারের সঙ্গে লাইভ কথা বলতে পারছি না, এটুকুই হবে, এর বাইরে তো কিছু হবে না। স্যার কেমন পড়ান সেটা তো বোঝা যাচ্ছে, ওটা যদি একটু দেখা যায় ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্রশ্নটার উত্তর দিয়ে দিলাম, নোটসের উত্তর দিয়ে দিলাম, ক্লাসের উত্তরও দিয়ে দিলাম। কেউ কেউ এরপরেও একটু ভাবনা চিন্তা করছো, করো, একটু সময় নাও। হঠাৎ করে কোনো একটা জায়গায় অ্যাডমিশন নিয়ে যদি দেখো তোমার টাকাটা নষ্ট হলো, সেটা তো এক কথা, বরঞ্চ তোমার সময় নষ্ট হলো, এর থেকে খারাপ আর তোমার সাথে কিচ্ছু হবে না। আমি বলছি না আমার কাছে তুমি পড়ো, কিন্তু তুমি যেখানেই পড়ো ডিসিশনটা ঠিক নাও, তুমি একটু সময় নাও, খুব বেশি নয়, 2 থেকে 3 দিনের সময় নাও, ততদিন নিজেরা পড়ো। আচ্ছা, এই নিজেরা পড়ার ক্ষেত্রে একটা ব্যাপার চলে আসছে যে স্যার আমরা কোথা থেকে পড়বো, কোশ্চেন্স কোথা থেকে পাবো? কেউ কেউ বলছে স্যার মক টেস্ট দিতে চাই। আরে তুমি তো পড়োই নি কিছু, তুমি মক টেস্ট দিয়ে কি করবে? তুমি ওই কোশ্চেনগুলোর অ্যান্সার জেনে কি করবে? ওই কোশ্চেনগুলো তো নাও পড়তে পারে, তোমার তো কনসেপ্ট তৈরি করতে হবে। তো দেখো, আমি যেভাবে পড়াচ্ছি আমি তোমাকে বলছি, আমি ধরো কোনো একটা টপিক পড়ালাম, সেই টপিকের ওপর আমি মক টেস্ট নিচ্ছি। আমি যদি সেই মক টেস্টে 10টা কোশ্চেন বানাতে পারি 10টা নেব, যদি 30টা বানাতে পারি 30টা দিয়ে প্রশ্ন পরীক্ষা নেব, যদি 50টা বানাতে পারি 50টা দিয়ে পরীক্ষা নেব। এই নয় যে ডেলি 10টা করে প্রশ্নের মক টেস্ট দেওয়া হয় আমাদের এখানে, এরকম কিচ্ছু নেই, এটা হয় না, একদমই সম্ভব নয়। ইউজি লেভেলে, পিজি লেভেলের এরকম প্রশ্নের বইও বাংলায় কিছু নেই, সুতরাং এটা একটা মিথ। এবং দ্বিতীয় কথা, তুমি যদি তোমার ভালো চাও তাহলে প্রথম মক টেস্টের কনসেপ্ট ছেড়ে আগে এই মুহূর্তে তোমার যেটা দরকার সেটা হচ্ছে তুমি সিলেবাস শেষ করো, ঠিক আছে? মক টেস্ট নয়, এই মুহূর্তে মক টেস্ট নয়, সিলেবাসে ফোকাস করো। মক টেস্ট কখন করবে? লাস্ট মান্থে, ঠিক আছে? মানে জুন জুলাই, তো আগস্টে করতে পারো মক টেস্ট। আমি সত্যি কথা বলতে একা হাতে পুরোটা সামলাচ্ছি, মানে জুলজি, ফিজিওলজি, বটানি 3টে পড়াচ্ছি। এরপর আমি কোনো ফুল সিলেবাস মক টেস্ট নিতে পারবো বলে মনে হয় না। আর যদি নিই সেটা কোনো স্ট্যান্ডার্ড থাকবে না, কারণ স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে গেলে, প্রশ্ন করতে গেলে আমার সময় দিতে হবে। আমি পড়ানোতে সময় দিচ্ছি, আমি নোটস বানানোতে সময় দিচ্ছি, একার পক্ষে সম্ভব না। আমার তাহলে একটা ক্লোন করতে হবে, সেই ক্লোন সে হচ্ছে এই সমস্ত কাজ করবে। তো আমি যে জিনিসটা করছি সেটা হলো, একটা করে টপিক শেষ হচ্ছে, সেই টপিকের ওপর আমি মক টেস্ট নিচ্ছি। তোমরা একটা আইডিয়া করতে পারছো যে আচ্ছা এই ধরনের প্রশ্ন হতে পারে, এই ধরনের প্রশ্ন আমাকে অ্যান্সার দিতে হতে পারে, বা আমি ফেস করব, মিটে গেল। বাকিটা কনসেপ্ট এবং যেটা তোমার মুখস্থবিদ্যে কিছু লাগবে সেগুলো কাজে লাগিয়ে করতে হবে, ঠিক আছে? আশা করছি আমার যে নীতি, আমার পড়ানোর যে রুলস, আমি কিভাবে পড়াতে চাইছি সেটা আমি তোমাদের বোঝাতে পারলাম। শেষ যে জিনিসটা দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে যে আমি আমার নীতিটাকে কেন তৈরি করেছি এরকম। আমরা যে পরীক্ষাটায় বসছি, এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট, তো এটা একটা স্বাভাবিক যে নর্মাল যে পরীক্ষাগুলো হয় না, কম্পিটিটিভ ফিল্ডে বিভিন্ন পরীক্ষা হয়, সেখানকার যে জিকের প্রশ্ন সেরকম আসবে না, এখানে আসবে সাবজেক্টিভ প্রশ্ন। এবার মুশকিল হলো যে সাবজেক্টিভ প্রশ্ন কিন্তু খুব ডিটেলসে আসে। তাহলে প্রথম আমার কাজ হচ্ছে এই ডিটেলসটা পড়া। আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু ঘটনাটা ভয়ঙ্কর। কারণ তোমরা যখন পড়ছো তোমরা নিজেরাই বলছো যে স্যার আপনি তো পড়িয়ে বলছেন সিলেবাসটা শেষ করে দেবেন, ও এরমও এসছে স্যার আপনি শেষ করতে পারবেন তো। যাই হোক, সেটা অন্য কথা। আপনি তো শেষ করে দেবেন, কিন্তু আমরা কি করে শেষ করব? সত্যি কথা, এটা এটা তোমার একার প্রশ্ন না, এটা কিন্তু সবার প্রশ্ন, ইভেন আমারও প্রশ্ন, যে আমি শেষ করব তো সেটা কিভাবে শেষ করব, কতটা আমি শেষ করতে পারবো, কতটা আমি আমার বাদ চলে যাবে না তো, এটা নিয়ে কিন্তু আমারও একটা কনফিউশন আছে, আমারও একটা চিন্তা আছে, দুশ্চিন্তা আছে বলা উচিত। তো আমি সব কিছু দিক থেকে দেখে তোমাকে এটা বলতে পারি যে দেখো, যদি তুমি ভয় পাচ্ছ মনে করো, যদি তোমার ফোকাসটা ঠিক জায়গায় আছে মনে করো, তাহলে তুমি ঠিক এগোচ্ছ, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে এই ভয়টা ভালো, তোমার মধ্যে যদি অতিরিক্ত কনফিডেন্ট না থাকে সেটা ভালো। একেবারে কনফিডেন্ট লেস তা বলে হয়েও না। আর মানে একটা কথা আছে দেখবে বাংলায়, যে আদা জল খেয়ে লেগে পড়া, এই পরীক্ষাটা আমাদের কাছে সেরকম। পাশাপাশি একটা ইংরেজিতেও কথা আছে যে ডু অর ডাই, এটাও আমাদের মধ্যে আস্তে আস্তে আসছে, ছাত্রছাত্রীদের মধ্যে যারা পরীক্ষায় বসছো তাদের মধ্যে আসছে। তো আমার যেটা মনে হয়
যে কম্পিটিশানটাকে একটা হেলদি কম্পিটিশান নাও, তাতে করে তোমার রেজাল্টটাও ভালো হবে, প্যারালালি তোমার স্ট্রেস কমবে। ঠিক আছে, আমি আমার এই ছোট্ট ভিডিওটাতে বেশ কিছু পড়ানো স্ট্র্যাটেজি থেকে শুরু করে আরও অনেক কিছু জিনিস বললাম। এই মুহূর্তে কোনো বইয়ের নাম আমি সাজেস্ট করলাম না, যদি দরকার হয় আমি পরবর্তী একটা ভিডিও করব সেখানে আমি বইয়ের নাম সাজেস্ট করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই পড়াশোনার মধ্যে থাকো, ভালো থাকো, সবার জন্য অনেক শুভকামনা।